আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনের অনেকে এখনও নিখোঁজ, ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দীতে 12টি মরদেহ। আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণ শুরু, নিরাপদ জায়গায় বসবেন আসামিরা। মাঙ্কি পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি, স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন, বিমানবন্দরে চেকপোস্ট। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সরকার, বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারেরও কথা জানান তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। তৃতীয়বারের মতো গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করে ভারত। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের নিয়ে এই সম্মেলনের প্রতিপাদ্য হল অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেনেবল ফিউচার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিট উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আহ্বান জানান একজোট হয়ে কাজ করার। एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। অনুষ্ঠানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত 5 আগস্ট দ্বিতীয় বিপ্লব হয়, আর জনগণ অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লব গণ অভ্যুত্থানের রূপ নেয়। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। Your Excellencies, the theme of this summit as well as for this inaugural leaders session. তিনি বলেন, বিশ্বের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। I invite you to visit Dhaka soon. আমি আপনাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাই। অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন আপনি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকার অনেকটা এখন বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। শিশু, তরুণ শিক্ষার্থীরা এই শহরের দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব দেশের চিত্র তুলে ধরেছে। অনুষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে এমন শিক্ষা ও আর্থিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশকে পুনর্নির্মাণ এবং সরকারের প্রশাসন যন্ত্রকে গতিশীল করে জনসেবা ও কল্যাণ করাই মূল কাজ হবে বলে জানিয়েছেন নতুন উপদেষ্টারা। শনিবার বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তারা এই কথা জানান। শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন 4 উপদেষ্টা। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। শুক্রবার শপথ গ্রহণের পর আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে 4 উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাভার যান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে। সব শেষে এবার যে ছাত্র আন্দোলন, এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আপনার প্রথম দিন আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বের হওয়ার পর এদের কেউই আর বাড়ি ফেরেননি। এদিকে শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে 8টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আহত 500-র বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। শুধু মৃত্যুই নয়, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে হয় মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারে জম্মা পইরা খাওয়া দাওয়া করে বার হয়েছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল থেকে এলাম, সরদ্দিক গেলাম, সরদ্দি থেকে এখানে আইলাম। এখানে আইসি, ওখানে এখানেও তারা জিজ্ঞাসা করছি এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাড়িছে আর কি। এখন আর পাওয়া যাইতেছে না। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি মনে বোঝাইতে পারো, এই হলো কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং, যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না, এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকেই সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে হত্যাকাণ্ডের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো, এই রহস্যময় আমরা আর চাই না। দেশে বড় বড় আর্থিক অনিয়মের সঙ্গে যার নাম সরাসরি জড়িয়ে রয়েছে তিনি সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন ধন সম্পদের পাহাড়। তার নামে রয়েছে শেয়ারবাজার কেলেঙ্কারি ও ঋণ জালিয়াতি সহ নানা অভিযোগ। সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান বেক্সিমকো, বলা হয়ে থাকে ব্যাংকের ফ্রি টাকায় তিনি শত শত কোটি টাকা পকেটে ভরেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত বছর অন্য গ্রাহকদের ঋণই দিতে পারেনি, কারণ বেক্সিমকো গ্রুপ একাই 14 আগস্ট পর্যন্ত প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা একক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমার চেয়েও বেশি। অর্থাৎ ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা বেক্সিমকো একাই ব্যবহার করে ফেলেছে।
এমনকি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান, তবে পরিশোধ করেননি কিস্তি। এর ফলে ব্যাংকগুলো পরবর্তী নতুন ঋণ দেওয়ার সক্ষমতা হারাবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। যখন এই কুঋণ বা মন্দ ঋণ বাড়ে এবং খেলাপি ঋণ বাড়ে, তখন কিন্তু এই বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সঙ্গে আমরা যেহেতু এই মুহূর্তে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, এটার কারণে এমনিতেই ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর যা রয়েছে সেটাও কমে গেছে। এবং এর পাশাপাশি এই মন্দ ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোর কারণে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে টাকাটা আটকে রয়েছে এবং তার বিপরীতে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নিতে হবে। আগামীতে এই খাতে স্বচ্ছতা আনতে একটি কমিশন গঠনের প্রস্তাব রয়েছে তার। ইনিশিয়েটিভ যে সমস্ত নিতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই অর্থনীতি আদালতকে চালু করা, দ্বিতীয় হলো তাদেরকে নোটিশ দেওয়া, আর তৃতীয় হলো যে পুরো ব্যাংক খাতকে ঢেলে সাজানোর জন্য আমি মনে করি যে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন তৈরি করা দরকার। 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। বাংলাদেশ ব্যাংকে এই জায়গাতে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হচ্ছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের আলোকে লোহার খাঁচা সরানো হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রচলিত অমানবিক ও অসাংবিধানিক লোহার খাঁচা থেকে মুক্ত হচ্ছে আদালত। দীর্ঘদিন ধরে দেশের বিচারিক আদালতগুলোতে লোহার খাঁচায় আসামি আটকিয়ে রাখার ব্যবস্থা চালু ছিল। এতে বিচারাধীন মামলার আসামিদেরও আটকিয়ে রাখা হতো, যা অমানবিক ও অসাংবিধানিক বলে আখ্যা দেন আইনজীবীরা। এর মধ্যে গত 13 জুন একটি মামলায় হাজিরা দিতে গেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে লোহার খাঁচায় দাঁড় করিয়ে রাখা হয়। সেখান থেকে বের হয়ে এই ব্যবস্থাকে অমানবিক বলে আখ্যা দেন ডক্টর ইউনুস। কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বল্প সময়ে লোহার খাঁচা সরানোর উদ্যোগ নেওয়া হলো। বলা হচ্ছে, উচ্চ পর্যায়ের নির্দেশে লোহার খাঁচা আর আদালত কক্ষে থাকছে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরানো এটি বিচার বিভাগের সভ্যতার বহিঃপ্রকাশ এবং আমি মনে করি এরই মাধ্যমে নির্যাতন এবং নিপীড়ন বিরোধী মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একসময় আদালত কক্ষে লোহার খাঁচা না থাকলেও গেল কয়েক বছরে লোহার খাঁচা বসানো হয় আদালত কক্ষগুলোতে। এই ব্যবস্থা অমানবিক ও অসাংবিধানিক বলে জানান তিনি। কোনো বিশেষ ব্যক্তির সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে প্রথমত ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এরপরেও কাউকে যদি অতিরিক্ত ডেঞ্জারাস মনে করা হয় তাহলে জেলখানায় রেখেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার হাজিরা আদালতে নেওয়া যেতে পারে। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালত থেকে লোহার খাঁচা সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের আর রাখা হচ্ছে না খাঁচায়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে কার্টুনে বিদ্রোহ শীর্ষক প্রদর্শনীর খবর। যাচ্ছি পরের খবরে। দেশে সংক্রামক রোগ এমপক্স বা মাঙ্কিপক্স শনাক্ত না হলেও উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরে খোলা হয়েছে হটলাইন আর বিমানবন্দরে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে থাকবেন চিকিৎসক দল। সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। শরীরের চামড়ায় ক্ষত তৈরি ছাড়াও অন্যান্য উপসর্গ সাধারণ রোগের মতো। মৃত্যুর হার শতকরা 4 তবে মাঙ্কিপক্স সংক্রমণ ঘটায় দ্রুত। অত্যন্ত ছোঁয়াচে এই রোগে এরই মধ্যে আফ্রিকার কঙ্গোতে প্রাণ হারিয়েছে 500-রও বেশি মানুষ। আফ্রিকার আরও কয়েকটি দেশে রোগটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে আফ্রিকার বাইরেও এই রোগ দ্রুত ছড়াতে পারে। মাঙ্কিপক্সের নতুন ঢেউ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি উপসর্গীয় দেশ থেকে পাকিস্তানে ফিরেছেন।
এশিয়া ছাড়াও ইউরোপ ও আমেরিকায় এম কমপ্লেক্স শনাক্ত রোগীর সন্ধান মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক, ত্বকের নিবিড় সংস্পর্শ ও কাছ থেকে নিঃশ্বাস নেওয়ার সময় এই রোগ ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসটির সংস্পর্শে আসার 3 থেকে 21 দিনের মধ্যেই শুরু হয় সংক্রমণ। সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হতে পারে প্রথম দিকে, তারপরে গায়ে র্যাশ উঠতে শুরু করবে এবং বড় বড় র্যাশ। তো কারো যদি গায়ে র্যাশ থাকে, এখন কেউ যদি আসে, তাহলে অবশ্যই আমাদের তাকে আলাদা করার চেষ্টা করতে হবে, আইসোলেট করতে হবে। সেটা এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে, বা তাকে যদি আমরা হাসপাতালে নেই, সব জায়গাতে। মাঙ্কিপক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকছে। সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা একটা পজিশন পেপার তৈরি করতে পারি। সেই পজিশন পেপার থাকবে কি হলে আমরা কি করব, এবং এইটার উপরে একটা প্রশিক্ষণ দেওয়া। এমন পরিস্থিতিতে আগাম পদক্ষেপ হিসাবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে এম কমপ্লেক্সের লক্ষণ দেখা গেলে 16263 এবং 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ খবর নেয়ার পর তারা এমন দাবি জানান। আহতদের চিকিৎসায় সরকারি সব হাসপাতালের স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। বলেন, সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি কোনো হাসপাতালে নৈরাজ্য করে, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। যদি লাল ফিতার দৌরাত্ম্য না থাকে, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা, সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন। আন্দোলনকারী যারা রয়েছে, ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যে এখন উপযুক্ত পরিবেশে এসছে স্বাস্থ্যের রিফর্ম, শুধুমাত্র আন্তরিকতা, এবং যে যেখানে আছেন, আমি একটা কথা পরিষ্কার বলি, আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। ঢাকা কলেজের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোঁটা সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সকালে এই উদ্ধার অভিযানে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও হল সুপাররা। শিক্ষার্থীদের দাবি, এই সব সরঞ্জাম দিয়ে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তল্লাশির সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকি স্টিক, হেলমেট সহ বিভিন্ন সরঞ্জাম। ধারালো অস্ত্রের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদকও উদ্ধার করা হয়। ঢাকা কলেজের মোট 8টি হলেই পাওয়া যায় এই সব দেশীয় অস্ত্র। কোটা সংস্কার আন্দোলন দমনেও এই সব ব্যবহারের অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ভারত যদি বন্ধু হয়ে থাকে তবে শেখ হাসিনাকে ফেরত দেবে। জাতীয় প্রেস ক্লাবে শনিবার আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি যেন আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, লুটতরাজ না করে, সেদিকে হাইকমান্ডকে নজর রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা করবে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা চাই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে।
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বাংলাদেশে যত স্বৈর শাসকই আসুক তাদের পরাজিত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। সেই ভয়ে এই সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ করেছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছিল তা পুনরুদ্ধার করা হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করেছেন। সকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। তাদের দাবি, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারের জারি করা নীতিমালা অনুসরণ করছেন না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। ছাঁটাই, স্বল্প বেতনে চাকরি ও মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করে তারা। এই সময় দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানান চাকরি প্রার্থীরা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। চাকরি প্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার তা মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন। তাই ছাত্র জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়ার আশা করছেন তারা। সকল ধর্ষণ ও হত্যার বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন করেছে মাগুরা, যশোর ও নড়াইলের শিক্ষার্থীরা। শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া নড়াইলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, নারীরা কোথাও নিরাপদ নয়। এখন পর্যন্ত বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। ধর্ষণ হওয়ার পরও দৃষ্টান্তমূলক শাস্তি কোনো ধর্ষক পায়নি। শনিবার সন্ধ্যায় যশোরের সরকারি MM কলেজের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করে সাধারণ শিক্ষার্থীরা। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA ডাকা এই কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা। সকাল 6টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার এই কর্মবিরতি চলবে রবিবার পর্যন্ত। তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMA। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে। পশ্চিমবঙ্গের RG কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই কর্মবিরতি ডাকা হয়। গাজার আল জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের 15 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে 9 জন শিশু ও 3 জন নারী রয়েছে। গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যেতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে কাতারের দোহায় স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন বাইডেন। এদিকে শুক্রবার গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর আজ জাওয়াইদ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 10 জনের প্রাণ গেছে। সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় একটি গ্রামের 80 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সেন্নার রাজ্যের জলগিনি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়, আধা সামরিক বাহিনী পূর্ণ শক্তিতে ফিরে আসার আগে প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখোমুখি পড়েছিল। গতকাল সকালে 3টি সামরিক যান জলগিনিতে আক্রমণ শুরু করে বলেও প্রতিবেদনে বলা হয়। এ সময় বাসিন্দারা প্রতিরোধ করলে আধা সামরিক বাহিনী পিছু হটে যায়, কিন্তু পরে তারা আরও বেশ কয়েকটি গাড়ি নিয়ে ফিরে আসে। খেলার খবর।
নেপালে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কাল। নেপালের আনফা কমপ্লেক্সে উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা, স্বাগতিক নেপাল। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 6টি দেশ। প্রতিযোগিতা শেষ হবে 28 আগস্ট। গ্রুপ পর্বের ম্যাচগুলো দশরথ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও পরে তা আনফা কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়। এখানেই আগামী 20 আগস্ট শ্রীলঙ্কা আর 22 আগস্ট নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 2015 থেকে এখন পর্যন্ত 5 আসরে 3বার রানার্স আপ হলেও গত আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে টাইগাররা। এবার একটি ভিন্ন ধরনের খবর। শেখ হাসিনা সরকারের পতনে সবাইকে উজ্জীবিত করতে শক্তিশালী ভূমিকা রেখেছে প্রতিবাদী কার্টুন। পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সেই সব কার্টুন নিয়ে পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামে প্রদর্শনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে আবু সাঈদের বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা, পানি খাওয়াতে গিয়ে গুলিতে নিহত মুগ্ধ, নিরপরাধ শিক্ষার্থীর বুকে পুলিশের গুলি, রক্তাক্ত রাজপথ, স্বৈরাচার পতনের এক দফা দাবি কিছুই বাদ পড়েনি শিল্পকর্মগুলোতে। কার্টুন যে প্রতিবাদের অন্যতম ভাষা ফের প্রমাণ করেছেন শিল্পীরা। শুক্রবার থেকে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে চলছে কার্টুনের বিদ্রোহ শিরোনামে প্রদর্শনী। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ঘিরে বিভিন্ন বয়সী শিল্পীদের আঁকা 300-র বেশি কার্টুন স্থান পেয়েছে এতে। ওই রাজনৈতিক একটা ব্যাপার নিয়ে আর্ট বা মানুষ যে প্রকাশ করার জন্য একটা মাধ্যম, এটা আমরা হয়তো এত বছরে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। একটা স্ট্রং মেসেজ নিয়ে যে আমাদের একটা যে একটা রেভলিউশন নিয়ে আসতে পারছে, আমাদের ইয়ং জেনারেশনকে মানে উদ্বুদ্ধ করতে পারছে। এগুলো থেকে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, তারা জানতে পারছে, অনেক ইনফরমেশন পাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি প্রাণ খুলে এঁকেছিলেন নবীন রাও। সেসব চিত্রকর্ম কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়, যা ছড়িয়েছিল অন্তর্জালে। সেসব কার্টুনই রয়েছে দৃকের প্রদর্শনীতে। এরাও এখন এগিয়ে আসছে এবং প্রত্যেকটা আন্দোলনে একটা মরাল বুস্টের দরকার হয়, একটা আদর্শগত জায়গা থেকে একটা চেতনার একটা উজ্জীবিত করার জন্য এক ধরনের শ্রেণীর মানুষের দরকার হয়, তারা সেই জায়গাটা পূরণ করেছে। সবাই কার্টুনিস্টরা নিজেদের তাগিদ থেকে যেটা করছে আর কি, যে একটা স্বৈরাচারের বিপক্ষে বা অন্যায়ের প্রতিবাদ হিসেবেই সবাই কাজ করে। বাক স্বাধীনতা রুদ্ধ করা আন্দোলনের নানা চিত্র, আবার ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ছবি তুলে ধরেছেন শিল্পীরা। বাংলাদেশ কার্টুন অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কি আয়োজিত এই প্রদর্শনী 23 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনের অনেকে এখনো নিখোঁজ, ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দীতে 12টি মরদেহ। আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণ শুরু, নিরাপদ জায়গায় বসবেন আসামিরা। মাঙ্কিপক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি, স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন, বিমানবন্দরে চেকপোস্ট। ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।